যদি কোনো কারণে নির্বাচন না হয়, মন দৌড়াবে, ওরা নিঃশ্বাস নেওয়ার সুযোগ পাবে না। নির্বাচন নিয়ে বিশেষ করে তফসিল ঘোষণা নিয়ে আলোচনা চলছে। আজকে নির্বাচন কমিশন সচিব বলেছেন যে 10 বা 11 তারিখে রাষ্ট্রপতির সাক্ষাৎ চেয়ে চিঠি দেওয়া হয়েছে এবং এরপরে আমরা আরেকটি আপডেট দেখেছি যে 10 তারিখে সম্ভবত রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশনের একটি তারিখ ঠিক হয়েছে এবং সেখানেই তফসিল ঘোষণার বিষয় নিয়ে এবং গণভোট নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। কিন্তু তার আগে আমরা গতকালকে আরেকটি বিষয় দেখেছি, এনসিপি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়েছে, তারা একটি বক্তব্য দিচ্ছে। আমি সেই বক্তব্যের একটু অংশ উল্লেখ করতে চাই। এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, একটা রাজনৈতিক স্থিতিশীলতা যখন আসবে তখন তফসিল দেওয়া হলে কাজটা অনেক সহজ হয়ে যায়। গণতন্ত্রের আপসীন নেত্রী খালেদা জিয়া অসুস্থ রয়েছেন। দেশের যে পলিটিক্যাল অ্যারেনা রয়েছে, সংকটময় পরিস্থিতি রয়েছে, সংকটগুলো উত্তরণ করে একটা তফসিল দিয়ে সবাইকে অনবোর্ড করে ভোটিং প্রসেসে নিয়ে যাওয়ার জন্য বলেছি আমরা। তুষার ভাইকে দিয়ে শুরু করতে চাই। আসলে এই মুহূর্তে তফসিল পেছানোরটা কি আসলে কতটুকু যুক্তিযুক্ত বিষয়? আমাদের চিকিৎসার পরিভাষায় একটা রোগ আছে, এটাকে বলে ডিমেনশিয়া। বেশি বয়সে হয় সাধারণত সেনালিটির কারণে, মানে আপনার বয়স বেড়ে গেলে মানুষের স্মৃতিভ্রষ্টতা হয়। সকালে একটা কথা বলেছে বিকালে ভুলে যায়, ওষুধ খেতে ভুলে যায়, অনেক সময় বাসার ঠিকানা ভুলে যায়। ডিমেনশিয়ার অনেক রিজন আছে, কিন্তু প্রধান রিজন হচ্ছে বয়স। ইউরিয়া বেড়ে গেলেও তো এরকম হয় না, শরীরে টক্সিসিটি হলে মানুষ এমনিতেও এটা হতে পারে, কিন্তু এমনিতে আপনার বয়স হয়েছে তাই আপনার স্মৃতি কমবে। আমার অবাক লাগে যে এনসিপির মতো একটি তরুণদের দল, এরা সকালে একটা কথা বলে বিকালে একটা বলে। আপনাকে আগে ধন্যবাদ জানাই, চমৎকার একটা বাইলিঙ্গুয়াল আজকে ট্যাগলাইন দিয়েছেন, কার মুড চিল। এখন দেখেন তারা কয়েকটা মোটা দাগে কারণ বলেছে। রাজনৈতিক অস্থিতিশীলতা দেশে বিরাজ করছে। তো রাজনৈতিক স্থিতিশীলতা কিসের মধ্যে দিয়ে আসে? নির্বাচনের মধ্যে দিয়ে। তারা গিয়েছে তফসিল পেছাতে বলতে, তফসিলের তারিখ পরে দিতে। তার মানে কি? তারা নির্বাচন পেছাতে চায়। তফসিল পেছালে নির্বাচন পেছাবে, তফসিল আপনি যত পেছাবেন নির্বাচন তত পেছাবে। তাহলে অস্থিতিশীলতার দায় দিয়ে অস্থিতিশীলতাকে দীর্ঘায়িত করার চেষ্টা। এরপরে বলেছে পলিটিক্যাল অ্যারেনাতে যে অবস্থা বিরাজ করছে, পলিটিক্যাল অ্যারেনাতে তো আওয়ামী লীগ নাই, দোসররা সম্পূর্ণভাবে কোণঠাসা। মিথ্যা মামলা এবং সত্য মামলা, সব ধরনের মামলা দিয়ে লোকজনকে জেলখানায় ভরে দেওয়া হয়েছে এবং তারপরে কেউ কিছু কথা বললেই তাকে ট্যাগিং করা হচ্ছে। 2-1 বা তারও বেশি লোকজনকে মবে আক্রান্ত করা হয়েছে। তো পলিটিক্যাল অ্যারেনার অস্থিতিশীলতা তৈরি করলো কি? তাই না? জি, যারা নাই তারা নাকি যারা আছে তারা? তাহলে নিজেরাই পলিটিক্যাল অ্যারেনার অস্থিতিশীলতা তৈরি করে দোহাই দিচ্ছে আর বলছে যে নির্বাচনটা একটু, মানে তফসিলটা একটু পুনর্নির্ধারণ করেন। তারপর আবার সবাইকে অনবোর্ড করতে বলে। সবাইকে অনবোর্ড করতে বলা মানে কি? তাদের পছন্দের লোকজনকে অনবোর্ড করা। সবাই অনবোর্ড আর আমরা যাদের সবাই বলি তাদের অনবোর্ড, দুইটা তো দুই জিনিস। তো ওনাদের পছন্দের লোকজনকে অনবোর্ড করতে হবে। তো ওনাদের পছন্দের লোক তো অনবোর্ডই আছে, বরং 2-1 আছে যাদেরকে ওনারা অনবোর্ড চায় না। যেমন জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে, অমুক দলকে নিষিদ্ধ করতে হবে, বাম দলকে নিষিদ্ধ করতে হবে। এর মধ্যে একদিন ইসলামী আন্দোলনের একজন বলেই বসলেন যে বিএনপিকে নিষিদ্ধ করে দিতে হবে, কারণ তারাও স্বৈরাচার ছিল, তারাও সামরিক শাসন করেছে, এরকম কি জানি বলেছেন। এরপরে আমি কথা প্রসঙ্গে জিজ্ঞেস করলাম তাকে যে জামাতে ইসলামকে করতে হবে, হ্যাঁ তাদেরকেও করতে হবে, কাউকে রাখা যাবে না, ওনারা থাকবে। তো সবাই তাহলে অনবোর্ড কিভাবে হবে? আবার সবাইকে অনবোর্ড হোক এটা চায়। আবার এই যে আমার পাশে বসা তারেক যখন নিবন্ধন চেয়েছে, তারেকের পক্ষে আবার বলে নাই যে তারে নিবন্ধন দেন। তো সবাইকে অনবোর্ড চায় নাকি চায় না? এই জন্য আমি বলেছি যে সকালে যেটা বলে বিকালে কি সেটা ভুলে যায়? আমার মনে হয় সকালে যেটা বলে সেটা বিকালবেলা ভুলে যায়, অথবা সকাল আর বিকালে স্বার্থ অনুযায়ী তাড়িত হচ্ছে। দেশপ্রেম কিংবা বৃহত্তর স্বার্থ যেটা, সেইটা বিবেচনায় না নিয়ে তারা বিবেচনায় নিচ্ছেন দলের স্বার্থ এবং রাজনীতির স্বার্থ। রাজনীতি এবং দলের স্বার্থ সবসময় মানুষের পক্ষে যায় না। এখন দেখেন এই মুহূর্তে নির্বাচন পেছালে কার লাভ? সবচেয়ে বেশি লাভ আওয়ামী লীগের। নির্বাচন যত পিছাবে তত আওয়ামী লীগের লাভ হবে। আপনি যত দেরি করবেন ততই আওয়ামী লীগ ফিরে ফিরে আসবে, নানান ভাবে আওয়ামী লীগ ফিরে ফিরে আসবে। তারপরে কার লাভ? তারপরে লাভ এনসিপির। এককভাবে একটা সিটও জিতবে না। ফলে যত পিছাতে পারে তত কিশোর উপদেষ্টা, তরুণ উপদেষ্টা, যুবক উপদেষ্টা, 2-1 বুইড়া উপদেষ্টা যারা আবার তাদের মাথায় হাত বুলানো ছাড়া সকালবেলা নাস্তা খেতে পারে না,
এই সব নিয়ে তারা দেশ শাসন করতে পারবে, যখন তখন প্রধান ব্যক্তির ঘরে ঢুকে পড়তে পারবে, যখন তখন একে সরাও তাকে সরাও বলতে পারবে। তাহলে দ্বিতীয় লাভ হচ্ছে নির্বাচন পিছালে এনসিপি, আর তৃতীয় লাভ কার? জামাতের। কেন জামাত ইসলামের লাভ? কারণ জামাত ইসলাম এমন একটা সন্ধিক্ষণে আছে, এই মুহূর্তে তারা পরিপূর্ণভাবে ক্ষমতাও যেতে পারবে না ইলেকশন করলে, আবার ক্ষমতা থেকে যেতেও তাদের ইচ্ছা করছে না, কারণ প্রশাসনের বিভিন্ন জায়গাতে তারা নিজেদের লোক বসিয়েছেন। আর কোথাও বসান আর না বসান, তারা কয়েকটা জায়গায় বসাতে যে পেরেছেন, এটা পত্রপত্রিকার রিপোর্ট আছে। আমি তাদেরকে অভিযুক্ত করতে চাচ্ছি না, এটা পলিটিক্যাল একটা স্ট্র্যাটেজি। সব দলই চায় প্রশাসন সহ সব জায়গায় নিজের লোক থাকুক। নিজের লোক না থাকলেই তখন দলীয়করণ, হ্যাঁ, নিজের লোক থাকলে বলে আমরা দেশপ্রেমিক, তৌহিদি, তারপরে গণতান্ত্রিক, জাতীয়তাবাদী, তারপরে হচ্ছে বিপ্লবী এবং পরিবর্তনবাদী, এইসব শব্দ দিয়ে সেগুলো জায়েজ করে। তো এখন যদি কোনো কারণে নির্বাচন না হয়, তাহলে প্রশাসনের মধ্যে যারা বিভিন্নভাবে পদোন্নতি, পদায়ন পেয়েছেন নিজেদের লোকেরা, এদেরকে দিয়ে জামায়াত তাদের রাজনৈতিক উপকার সাধিত করতে পারবে। এবং শুধু তাই না, তারা এক ধরনের ক্ষমতা এনজয় করছে। আর কিছু বলেন আর না বলেন, আমাদের স্বাস্থ্য বিভাগে গেলে আপনি দেখবেন যে মাশাআল্লাহ সেখানে তাদের বেশ লোকজন চতুর্দিকে তারা পদায়িত হয়েছেন। ফলে দেশের অন্তত চিকিৎসার যে বিষয়টি, এটি তারা নিজেদের হাতে নিতে পেরেছেন। এবং আপনি দেখবেন এখন আরো একটা মজার ব্যাপার ঘটবে। এখন এই যে কিছুদিন আগে ডাক্তাররা মার খেত না, দেখবেন এই মার খাওয়া কমে গিয়েছে, কারণ যারা মারত তারাই মোটামুটি জায়গা মতো গিয়ে বসে পড়েছে। তো এই হচ্ছে অবস্থাটা। আমি মনে করি যে নির্বাচন পেছালে লাভ হবে লীগ, এনসিপি, জামাতের। ফলে এরা চিল মুডে থাকবে, কেউ বিদেশে চিল করবে, কেউ বাংলাদেশে চিল করবে। এবং আপনি দেখবেন ঘুরে ফিরে তারা কিছু কথা বলবে, যার মধ্যে আবার একটু হাওয়া বাতাস দিচ্ছে হচ্ছে বিদেশি সংস্থা বলেছে 70% জনপ্রিয় এই মুহূর্তে দেশের 70% লোক মনে করে দেশের সবচেয়ে জনপ্রিয়। সংখ্যাটা সুন্দর, 69। হ্যাঁ, 69 আর কি, 69। হ্যাঁ, বেশ সুন্দর। 69-এর গণ অভ্যুত্থানের কথা মনে পড়ে যায়, গণ আন্দোলনের কথা মনে পড়ে যায়। আমরা মোটামুটি 70 ধরতে, আমার 70 ভালো লাগে বেশ, 71 আর 69-এর মাঝখানে। তো এরাই 23 সালে বলেছিল যে দেশের 70% লোক মনে করে শেখ হাসিনাই সবচেয়ে জনপ্রিয়, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় লিডার। তো ওদের জরিপ প্রকাশের 1 বছর হওয়ার আগেই সরকারের পতন হয়ে গেল। এই ব্যাপারটা যদি ফিরে ফিরে আসে, যেহেতু হিস্ট্রি রিপিটস ইটসেলফ, তাহলে আমার তো ধারণা 1 বছরের মধ্যে একই ঘটনা যদি আবার ঘটে, তাহলে তো আমি মনে করি যে এই জরিপওয়ালারা দুইভাবে তারা বিশ্বব্যাপী বিখ্যাত হবেন। এক হলো তাদের জরিপ ভুল, ভবিষ্যৎবাণী, এবং আরেকটা হলো এই ভুল জরিপ দিয়ে ভবিষ্যৎবাণী বের হয়। তো এই যে অবস্থাটা চলছে, এই সব জরিপ টরিপ করে আরো অস্থিতিশীলতা তৈরি করা হচ্ছে। আমার কি জানার দরকার আছে এই অন্তর্বর্তী সরকার 100% জনপ্রিয় কিনা? এই অন্তর্বর্তী সরকার যদি 250% জনপ্রিয় হয়, এই অন্তর্বর্তী সরকার অগণতান্ত্রিক, তারা ভোটের মাধ্যমে আসে নাই। এবং জুলাই সনদের প্রধানতম অঙ্গীকার হচ্ছে দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, যে সংসদীয় গণতন্ত্র উচ্চ কক্ষ নিম্ন কক্ষে বিভক্ত হবে, এবং সেই বিভক্ত 2 কক্ষের মধ্যে তদারকির মাধ্যমে দেশে আর কখনো স্বৈরাচার জেগে উঠবে না। এই অগণতান্ত্রিক তত্ত্বাবধায়ক সরকার যদি 250% জনপ্রিয় হয়, তারপর এটা অগণতান্ত্রিক এবং ভোটবিহীনভাবে ক্ষমতায় থাকাই এক ধরনের স্বৈরতন্ত্র। কেননা তারা কারো কাছে জবাবদিহি করতে বাধ্য না। কথায় কথায় তারা বলেন আমরা বিপ্লব, আন্দোলন, অভ্যুত্থানের মাধ্যমে এসেছি। যদি তাই এসে থাকেন, তাহলে জুলাই সনদের জন্য গণভোট না করে নির্বাচনের মাধ্যমে জুলাই সনদের অন্তত একটি ধারা বাস্তবায়ন করুন। কারণ জুলাই সনদের মধ্যে নিরপেক্ষ, অংশগ্রহণমূলক, গণতান্ত্রিক, উদারনৈতিক একটা নির্বাচন করার কথা আছে। এটা করলেই কিন্তু জুলাই সনদের একটি ধারা বাস্তবায়িত হয়। আরো মজা আছে, এরা না নির্বাচনের আগেই গণভোট চাইছিলেন, রাস্তায় রাস্তায় তারা আন্দোলন শুরু করেছিলেন। তফসিল পিছালে গণভোট পিছাবে না, গণভোট পিছাইতে তাদের কোনো অসুবিধা নেই। এখন আছে যে তারা মানে গণভোটটাই আগে দিতে হবে, এখনো সেই কথা। তাহলে কি 2টা তফসিল ঘোষিত হবে? দেশের এই রাজনৈতিক অস্থিতিশীলতা, পলিটিক্যাল অ্যারেনাতে যে বর্তমান অবস্থা, সবাইকে অনবোর্ড করা, এবং এটার জন্য আবার অজুহাত কি দিয়েছেন জানেন তো? একজন ব্যক্তির অসুস্থতা, যিনি আবার তাদের দলের নেতা না। উনি যে দলের নেতা, তারা নির্বাচনটা সময় মতো চায়, আর এরা গিয়ে বলছে মানে এটা হচ্ছে মায়ের চাইতে মাসির দরদ বেশি। জি, আমি এইভাবে বলেই যেতে পারবো। তুষার ভাই, আপনার কাছে মানে লেট দেম চিল, বাট নো ডিলে উইথ তফসিল। জি, আপনার কাছে আবারও আসবো। আমি পর্যায়ে মোহাম্মদ তারেক রহমানের কাছে আসতে চাই, কিন্তু আলোচনায় যাওয়ার আগে আপনাকে একটি অগ্রিম অভিনন্দন জানাতে চাই। আপনি আপনার দল নিবন্ধন পাচ্ছে এরকম একটি খবর আমরা জেনেছি। আপনি দীর্ঘদিন অনশন করেছেন, সেই অনশনের পরে হয়তো সেই আপনার সফলতা।
সেই বিষয়টি একটু বলবেন যে আসলে কেমন আপনার প্রতিক্রিয়া কেমন লাগছে আসলে? জি, অনশনের মাধ্যমে নিবন্ধন পেয়ে যাচ্ছি, এই বিষয়টা আমাদের জন্য একটা অসম্মানজনক। আমরা অনশনের সময় বারবার একটা কথা বলেছি যে তারা আমাদের অফিসগুলোতে গিয়েছে, ছবি আছে, ভিডিও আছে, তারা বলছে অফিস খুঁজে পাচ্ছে না। আমরা বলছিলাম, আমাদের কথা ছিল যে এইগুলো আমরা দেখাতে চাই আপনাদেরকে, তারা দেখতে চায় না, তাদের কাছে যেতে চায় না, তাদের কাছে আমরা অ্যাক্সেস করতে পারছিলাম না। আমরা অসহায় অবস্থায় ওখানে বসে গিয়েছিলাম যে আমরা আমাদের কথাগুলো বলতে চাই, জানাতে চাই। সেই অবস্থায় যখন 134 ঘন্টা অতিবাহিত হয় তখন তারা রেসপন্স করে যে আমাদের আপিল করার সুযোগ আছে। তো এরপরে আমরা সারা দেশে আমাদের 2টা জেলা বাকি ছিল, ঘাটতি ছিল। তো আমরা 2টার পরিবর্তে 5টা জেলা তথ্য দিলাম। উপজেলাগুলো যেগুলো ঘাটতি দেখিয়েছে, যেগুলোতে আমরা তদন্ত হয়েছিল কিন্তু ভুল ইনফরমেশন দিচ্ছে, সেগুলোতে আমরা বললাম আপনারা আবার যান। তখন তারা আবার গেছে। এবার আর ছাড় দিয়ে নাই, ঢোকার থেকে শুরু করে গাড়ির থেকে নামছে, পাজরের গাড়ি থেকে একবার আবার পাজরের গাড়িতে ওঠা পর্যন্ত বলছি ভিডিও করবা। ঠিক আছে, কি বলে। তো যাক, সবগুলোতে পজিটিভ রিপোর্ট আসছে। আসার পরে আমরা জানতে পারলাম আজকে সকালে গণমাধ্যমে আসছে যে আমরা নিবন্ধন পেতে যাচ্ছি। তখন আমরা আবার যে গেলাম যে নিজ কানেই শুনতে চাই নিবন্ধন পাচ্ছি কিনা। সচিব আক্তার আহমেদ বলেছেন এটি এবং গণমাধ্যমে আমরা বলেছেন। প্রজাপতি মার্কাটা চেয়েছি। জি, এবার আসি নির্বাচনের প্রসঙ্গে। নির্বাচন আসলে সঠিক সময়ে হবে কি হবে না, তফসিল পেছানো হবে কি হবে না, এ বিষয়ে আসলে আপনারা কি ভাবছেন আমজনতার দল? দেখুন, এনসিপি বলছে তফসিল পিছানোর কথা বেগম খালেদা জিয়াকে কেন্দ্র করে, অথচ এই এনসিপি নেতারা এক রিকশাওয়ালাকে তাদের মাঝখানে বসিয়ে কানে কানে শেখায় দেয় যে এতিমের টাকা চুরি করে যদি এমপি হতে পারে, সংসদে যেতে পারে, তাহলে রিকশাওয়ালা কেন যেতে পারবে না। এরা এই লেভেলের উদ্ভট এবং বেয়াদব। এবং তখনও বেগম জিয়া অসুস্থই ছিলেন, তখন এই কথাগুলো বলেছে। আজকে বেগম জিয়ার জন্য মায়া সৃষ্টি হয়ে এরা বলছে যে ইলেকশনের তফসিল পেছাতে হবে। তো এটাই আর কি। আপনারা দেখেছেন মনে হয় রাজশাহীতে কয়েকটা সমন্বয়ক সাংবাদিকদের বলছে যে আপনারা এখান থেকে বের হন, না হলে তালা দিয়ে দিব। পরে কি হলো, পাবলিক এবং সাংবাদিকরা মিলে এদেরকে দৌড়ানি দিল, পরে মাপও চাইলো। তো এটা হলো এনসিপির জন্য একটা মানে হলো তাদের ভবিষ্যতের একটা সিন, তাদের অবস্থা কীরকম হবে। তাদেরকে পাবলিক দৌড়াবে, ওদের এমন দৌড়াবে ওরা নিঃশ্বাস নেওয়ার সুযোগ পাবে না। হ্যাঁ, এবং এই পুরা নির্বাচনকে কেন্দ্র করে ওরা যে আচরণটা করছে যে কোনোভাবেই নির্বাচনটা হতে দেবে না, এরকম দফায় দফায়। এবং সামনে ঝুলাই দিছে সংস্কার নামের একটা মূলা। ঠিক আছে, গাধার সামনে যেরকম গাজর দিয়ে গাধারে সারা জীবন দৌড়ায় নেয় না, তো এরাও বাংলাদেশের জনগণের সামনে সংস্কার নামে মূলা ঝুলাই দিয়া এবার পাবলিক তুমি দৌড়াও, কোনোদিন এই সংস্কারকে পাইবা না। 2011 সালের 9 সালের কথা মনে আছে অবশ্যই, সেই সময় সংস্কারপন্থী এই একটা গালিতে রূপান্তরিত হয়েছিল। এই সময়ে এসেও এই সংস্কারপন্থী শব্দটা গালিতে রূপান্তরিত হবে। এবং যেই জুলাই সনদটা বানিয়েছে এইটা একটা কনফ্লিক্টিং একটা গণভোট হবে, কারণ কেউই ডিসিশন নিতে পারবে না যে এটার হার পক্ষে ভোট দেওয়া উচিত না নায়ের পক্ষে ভোট দেওয়া উচিত, কারণ দুইটা পরস্পর সাংঘর্ষিক ক্লোজ আছে এখানে। হ্যাঁ, একই সাথে আপনার হলো যেটা কিছু অংশ বিএনপি পছন্দ করে না এবং কিছু অংশ জামাত পছন্দ করে না, এরকম অবস্থা আছে। তাহলে না ভোট দেবে সবাই, না ভোট দিলে কি হবে, তার মানে কি শেখ হাসিনা আওয়ামী লীগ তারা বিজয়ী হয়ে যাচ্ছে এই গণভোটে। তো এই গণভোটটা আওয়ামী লীগের জন্য একটা পজিটিভ গণভোট হবে আমি মনে করি। এবং এই গণভোটের পরে যখন আওয়ামী লীগ একটা গুরুত্বপূর্ণ একটা পার্সেন্ট পাবে, শেয়ার পাবে, তাদের মতের প্রতিফলন ঘটবে, তখন দেখবেন যে তারা আওয়ামী লীগ আসছে কেন তারেক রহমান, আওয়ামী লীগ এখানে আসবে। এই গণভোটের মধ্যেই সব লুকায় আছে। গণভোটে 4টা পয়েন্ট দেখেন, আপনার হলো বিএনপি নেতা কর্মীরা চাইলে এটাতে হা ভোট দিতে পারবে না। ঠিক আছে, এখানে পারবে না, এইরকম একটা অবস্থা আছে এখানে। আবার কিছু অংশ দেখবেন জামাত বলবে তাহলে আমরাও হা ভোট দেবো না, এরকম আছে। তো সবাই মিলে না ভোট দেবে, তাহলে কি হয়, আওয়ামী লীগ বিজয়ী হয়ে যাবে। তখন আওয়ামী লীগ বলবে যে আমাদের পক্ষে তো 70% জনমত, আমাদেরকে আটকায় রাখে গে, তাই না? তো এটা হলো একটা অবস্থা আর কি। সামনের যে নির্বাচন, এই নির্বাচনটা চাচ্ছে না যারা নির্বাচন ছাড়াই ক্ষমতা এনজয় করছে,
নির্বাচন ছাড়াই ভিসি নিয়োগ দিচ্ছে, নির্বাচন ছাড়াই সচিব নিয়োগ দিচ্ছে, নির্বাচন ছাড়াই ডিসি নিয়োগ দিচ্ছে। এগুলোর মধ্যে তো একটা মজা আছে, এগুলোতে টাকা পয়সা লেনদেন হয়, হ্যাঁ, বড় অঙ্কের অ্যামাউন্টের 10 কোটি 20 কোটি টাকা লেনদেন হয়। এই যে সচিবালয় দিচ্ছে না, হ্যাঁ, সচিবালয়ে একজনের নিয়োগের তো 3 কোটি টাকার একটা চেক পাওয়া গেছিল। সেই চেকের সময়ে 7 দিনের একটা তদন্ত মানে করার জন্য টাইম লাইন দেওয়া হয়, যে 7 দিনের মধ্যে প্রতিবেদন দেওয়া হবে। অদ্ভুত বিষয়, যারাই নিয়োগ প্রক্রিয়া জড়িত তারাই তদন্ত কমিটির মেম্বার, এবং 7 দিন টাইম দিছে। এখন 7 দিনের পরে 7 মাস পার হয়ে গেছে, 17 মাস হবে সামনে, কিন্তু তদন্ত প্রতিবেদন এখনো বের হচ্ছে না। ঠিক আছে, তো এটা হলো যারা এগুলোতে এনজয় করছে, মজা করছে, তাদের বুকে চিনচিন ব্যথা করছে, নির্বাচনটা হয়ে গেলে আর কিভাবে খাবে এইভাবে, ওই ব্যথাটা তারা মানতে পারছে না। এখন অজুহাত দিচ্ছে বেগম জিয়ার, যে বেগম জিয়ার অসুস্থতার অজুহাতে তাফসিল পিছাতে হবে, এরকম। তো বিএনপির কেউ বলছে, কিন্তু তাদের পক্ষ থেকে আরেকটি কথা বলা হচ্ছে যে ক্ষমতায় যাওয়ার আগেই আরেকটি দল ক্ষমতার দাপট দেখাচ্ছে, এটি জামায়াতের আমির বলেছেন। শুনে, বাংলাদেশে জামাত একটা অপ্রাসঙ্গিক একটা দল, যাদের জন্য 16ই ডিসেম্বর বিজয় দিবস না, কালো দিবস। আমাদের বিজয় তাদের কালো ইতিহাস। তো এই ইতিহাস যাদের কালো, তাদের কাছে আপনি সাদা প্রত্যাশা করবেন কিভাবে? তাদের নৈতিকভাবে এখানে সরকারে আসা, ক্ষমতায় আসার কোনো অধিকার নাই, কারণ তারা এই বাংলাদেশটাকে মানে না। এখনো ওদের একটা ওই যে ডাকসুর প্রতিনিধি আছে না, সে বলতেছে মুক্তিযুদ্ধ মানে না। এ কেমন বেয়াদবি! মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সে বলতেছে মুক্তিযুদ্ধ মানে না। তো এগুলো এইরকম ভয়ঙ্কর। এদের তো লিগ্যালি অধিকার নাই বাংলাদেশে রাজনীতি করার। রাজনীতি এরা করবে কিভাবে? দেখেন, আপনারা বলবেন যে রাজাকার যে শব্দটা এখানে আসে, প্রাসঙ্গিক হয়ে আসে। রাজাকার শব্দটা বলবে রাজাকাররা তো সবাই মারা গেছে, কিন্তু যে বাচ্চা ছেলেটা বলবে ওই মরে যাওয়া রাজাকারই আমার আদর্শ, তো ওই বাচ্চাটাকে আপনি রাজাকার বলবেন না? সে নিজেই বলতেছে ওটাই আমার আদর্শ। যে বলতেছে গোলাম আজম তার আদর্শ, সে রাজাকার নাও হইতে পারে, সে মুক্তিযুদ্ধের সময় জন্মই নেয়নি, বাট সে নিজে যদি স্বীকৃতি দেয়, নিজেকে ঘোষণা করে রাজাকারের অনুগত, রাজাকারের অনুসারী, তাহলে তো এই সামগ্রিক বিবেচনায় আমাদের এখানে শাসন ক্ষমতায় ঢোকারই অজুহাত নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেপেলেরা কিভাবে চাঙ্কার ফুলে বিরিয়ানি খায় তাদেরকে ভোট দিল, তাদের গ্রেড এতটা নিচে নামলো কিভাবে, এটা আমি আশ্চর্য হই। ঠিক আছে, আবার আশ্চর্য হইও না, কারণ এই যে বুয়েটে দেখেন আবরার ফাহাদকে যে মারলো, পিটায়ে মারলো, আশেপাশে চিৎকারের শব্দ যায়নি, কান্নার শব্দ যায়নি, ঘর থেকে বের হয়েছে 2টা স্টুডেন্ট যে আমরা আবরার ফাহাদকে রক্ষা করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেস্ট রুমের অত্যাচারের চিৎকার বাহিরে আসেনি, 2টা স্টুডেন্ট বের হয়ে সেখানে বলছে তাকে রক্ষা করি। তো যারা এরকমভাবে তার ভাইদেরকে মেরে ওখানে হত্যা করা হয়েছে, বাইর হয়ে দরজা ফাঁক করে দেখে নাই, তাদের কাছ থেকে আপনি আশা করবেন যে তারা বিপ্লবীদের ভোট দেবে? আমি এটা আশা করি না। জি, তারেক রহমান, আপনার কাছে আমি আবারও আসবো, এবার যে আমি তুষার ভাইয়ের কাছে আসতে চাই। গতকাল বিএনপির নেতা মির্জা আব্বাস একটি কথা বলেছেন, তারপর থেকেই তার বক্তব্যটি মোটামুটি সারা দেশে আলোচিত এবং ভাইরাল বলা যায়। তিনি জামাতের উদ্দেশ্যে বলেছেন, একটা খারাপ কথা বলতে হয়, আসলে আপনাদের ওষুধ হলো আওয়ামী লীগ, কোনো ভদ্রলোকের সঙ্গে ওরা কাজ করতে পারবে না। আরও দীর্ঘ বক্তব্য তিনি দিয়েছেন। আমি খুব ছোট্ট একটি বিষয় উল্লেখ করলাম, যে আসলে রাজনীতিতে বেশ আলোচনা এক ঢিলে 2 পাখির মতো উনি মানে এক তালিতে 2টা গালি দিয়েছেন। এক হলো আওয়ামী লীগকে বলেছেন মানে একটা ভয়ঙ্কর দল, একসঙ্গে দুটো, এবং তারই সাথে সেই ভয়ঙ্কর দলের যে ভয়ঙ্কর ওষুধ, সেই ওষুধটা আবার আরেকটি দলকে দিতে বলেছেন, মানে তারাও সমভাবে ভয়ঙ্কর। তো এটা আসলে পুরনো রাজনীতিবিদ যারা, তারা এরকম সুন্দর করে কথা বলেন। তো তিনি একটা কথা বলেছেন, আমি শুধু এতটুকুই বলবো যে এই কথা ঠিক যে এই মুহূর্তে আওয়ামী লীগের যে অনুপস্থিতি, সেই অনুপস্থিতি এইভাবে জামাতে ইসলামকে প্রায় তারছিড়া করে তুলেছে। এর কারণ হচ্ছে, আমি বেশ কিছু বক্তৃতা তাদের দেখেছি, তাদের ঠিক যে ধরনের বক্তৃতা তারা দেন, এই বক্তৃতাগুলো সেই রকম বক্তৃতা না। এই বক্তৃতাগুলি এক ধরনের, আমি মনে করি যে বেশ একটা স্বাধীন, মানে ড্যাম কেয়ার ধরনের বক্তৃতা। এরকম একটা বক্তৃতা আমি দেখেছি, আমি সত্য মিথ্যা জানি না, যেখানে তারা বলছেন যে ক্ষমতায় তাদের যেতেই হবে, পুলিশ সবাই তাদের পিছনে সামনে যেভাবে নির্দেশ করবে, উঠবস করবে, বিতর্কিত একাধিক নেতার আমরা বক্তব্য উঠবস করবে,
তারপরে তারা মেয়েদেরকে কাজকর্ম ছেড়ে বাড়িতে ঢুকে পড়তে বলছেন, কখনো রানী বলে সম্বোধন করছেন, কখনো বলছেন কাজ করতে হবে না, 5 ঘন্টা কাজ করলে আরো 3 ঘন্টার বেতন দিয়ে দিব, মানে প্রতিদিন বোনাস, 5 ঘন্টা কাজ করে 3 ঘন্টার বোনাস। তো এই ধরনের যে পরিকল্পনাহীন কথাবার্তা, এটা তারা আগে কখনো বলতেন না। আর একটা মজার বিষয় আমি দেখেছি, যে দলের শেষে ইসলামই আছে সেই দলে অন্য ধর্মের লোকজন বেশ নাকি পাচ্ছেন, নমিনেশন। আমি একটু কথা বলতে চাচ্ছি, মানে নমিনেশনও পাচ্ছেন। তার মানে প্রথমবারের মতো বাংলাদেশের যে একজন ভিন্ন ধর্মের মানুষকে জাতীয় নির্বাচনের প্রার্থী ঘোষণা করেছে। মানে যদি ধর্মভিত্তিক একটি রাজনৈতিক দল হয় এবং তারা যদি ধর্মভিত্তিকই হয়ে থাকেন, তাহলে সেইখানে অন্য ধর্মের মানুষের জায়গা পাওয়ার কথা না তাদের শর্ত অনুযায়ী। কিন্তু আবার আমরা দেখতে পাচ্ছি সেই জায়গাতে তারা আপোষ করেছেন। তারা এমনও বক্তৃতা দিয়েছেন যেখানে দেবদেবীর সাথে তুলনা করা হয়েছে। ইসলাম ধর্মে একটি জিনিস আমরা সবাই জানি যে বিশ্বাসের জায়গা কি জানি তর্ক করা হয়েছিল। তাহলে ভিন্ন ধর্মের মানুষ কি সেই বিশ্বাসের সঙ্গে আসতে পারে? তাহলে তার ধর্ম থাকে। তার মানে তারা ইসলামের রাজনৈতিক বিশ্বাস আর ইসলামের ধর্মীয় বিশ্বাসকে আলাদা করে ফেলেছেন, তাই না? তা না হলে কি করে রাজনীতির ইসলামে অন্য ধর্মের মানুষ আসতে পারবেন, আর ধর্মের ইসলামে অন্য ধর্মের মানুষ ধর্ম গ্রহণ না করে আসতে পারবেন না, তাই না? এটা একজন সাধারণ গুনাহগার মুসলিম হিসেবে, আমি একজন গুনাহগার মুসলিম হিসেবে আমার মনে এই প্রশ্নটা জাগে আর কি, যে যেখানে একজন মুসলিম পর্যন্ত একটু পান থেকে চুন খসা বক্তব্য দিলে প্রায় তার শিরচ্ছেদ হওয়ার অবস্থা হয়, সেখানে সম্পূর্ণভাবে ইসলাম ধর্মে অবিশ্বাসী তিনি কি করে একটি ইসলামী ধর্মের পতাকা নিয়ে ইলেকশন করতে পারেন? তো এইগুলা সব স্ববিরোধিতা না? তো এইগুলি আমাদেরকে দেখতে হচ্ছে। ফলে আমার কেন জানি মনে হচ্ছে যে কথাটা খুব একটা ভুল না, হয়তো বলার ভঙ্গিদের মধ্যে কিছু একটা ভুল থাকতে পারে, কিন্তু মনেই হচ্ছে যে মানে এক ধরনের থাকে না যে কিছু কিছু অসুখ আছে যেটা আপনি নির্মূল করবেন না, কিন্তু নিয়ন্ত্রণ করার জন্য রোজ ওষুধ খেতে হয়। যেমন ডায়াবেটিস, যেমন আপনি মনে করেন অ্যাজমা, ইনহেলার নিতে হয়। যেমন ধরেন ক্রনিক ব্রঙ্কাইটিস থাকলে এক ধরনের প্রিভেনশন নিতে হয়। তো এরকম কিছু অসুখ আছে, হাইপারটেনশন রোজ ওষুধ খেতে হয়, ডায়াবেটিস রোজ ওষুধ খেতে হয়। তো এরকম কিছু রোগের মতোই আর কি, হয়তো আওয়ামী লীগ থাকলে হয়তো একটু সংযত আচরণ হতো। জি, তুষার কাছে আবারও আসবে পর্যায়ে আমি তারেক রহমানের কাছে আসতে চাই। আজকে প্রধান উপদেষ্টা, আজকে না প্রতিদিনই আওয়ামী লীগের ওষুধ জামাত, ওইটা আমার একটু বলে দিতে হবে। মানে ঘটনাটা ভাইস ভার্সা, মানে ভাইস ভার্সা, দুজনের সঙ্গে দুজনকে মহান করে রেখেছে। না মানে দুজনকে সিম্বায়োটিক এক ধরনের রিলেশনশিপ, প্রাসঙ্গিক করে রাখছে। সে থাকলে ও থাকে, ও থাকলে সে থাকে। মানে কারণ দুইজনের সরাসরি বিরোধিতা আছে এবং একজনই আসলে আরেকজনের ওষুধ, পরিপূরক। হ্যাঁ, এক ধরনের করোনা ভাইরাসের মতো। মানে করোনা ভাইরাস সেলের মধ্যে ঢুকে পড়ে, সেলের কন্ট্রোল নিয়ে নেয়। আমরা এটাও দেখেছি যে গত সরকার এসে, মানে যারা পালিয়ে গেছে তারা কমপ্লেইন করছে আমাদের মধ্যে জামাত ঢুকে পড়েছিল। ওবায়দুল কাদের বলতেন কাউয়া ঢুকে পড়েছে, তাই না? বলতেন না? তো ওরকম ঢুকে পড়ে থাকে ওই রূপ। তারপরে জামাত আবার পরে বলবে আমাদের দোষ নাই, আমাদের ভিতরে আওয়ামী লীগ ঢুকে এসব মানে উল্টাই দিছে। হতেও পারে কিন্তু, এই কাণ্ডগুলি আওয়ামী লীগ করছে, জামাতের মধ্যে ঢুকে পড়েছে। আসলে কে যে কার মধ্যে ঢুকে পড়েছে সেটি আসলে বলা মুশকিল। আমি তারেক রহমানের কাছে যে প্রশ্নটি করতে যাচ্ছিলাম, যে নির্বাচন নিয়ে প্রতিদিনই সরকারের পক্ষ থেকে নির্বাচনের অগ্রগতি সম্পর্কে, এবং আজকেও প্রধান উপদেষ্টা পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেছেন যে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের তিনি নির্দেশ দিয়েছেন। নিরপেক্ষ শব্দটি ইদানিং বেশ আলোচিত হচ্ছে, যে আসলে প্রশাসন নিরপেক্ষ কিনা, বা নির্বাহী বিভাগ সেভাবে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারবে কিনা। আপনার কাছে প্রশ্ন, আসলে কি নিরপেক্ষতা থাকবে কি নির্বাচনে এখনকার যে অবস্থা? জি, অনেক ধন্যবাদ। প্রথমত ডক্টর ইউনূস স্যার, আমরা যখন শুরুর দিকে কথা বলেছি, তিনি সহজে নির্বাচন দিতে চাননি, এইটা একটা চরম সত্য ঘটনা। পরবর্তীতে দেশের বিভিন্ন প্রেক্ষাপটে বেকায়দায় পড়ে ধীরে ধীরে নির্বাচনের দিকে যাচ্ছেন। তো এই অবস্থায় তারা এই বেকায়দার কারণে নির্বাচন দেওয়ার দিকেই মুখিয়ে আছেন বা নির্বাচন দিতে চান। কিন্তু এখানে নির্বাচন ছাড়াই ক্ষমতা ভোগ করছে জামাতে ইসলাম এবং এনসিপি। তো তাদের কারণে এমন একটা পরিবেশ সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে যে নির্বাচন ব্যাপক বাধাগ্রস্ত হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং ডক্টর ইউনূসও অস্বস্তিতে পড়তে পারেন। আর সেই ধরনের অস্বস্তিতে যদি পড়েন, তখন ডক্টর ইউনূস
ওই ছোট বাচ্চাদের মতো আমি বলছিলাম তুষার ভাইকে, ছোট বাচ্চারা যে এরকম খেলাধুলার মাঝখানে যখন খেলায় হারবে সব ভেঙে চুরে বলে আমি আর খেলবো না, ডক্টর ইউনূসও এরকম ভেঙে চুরে বলতে পারেন আমি আর খেলবো না, ফুরুত করে চলে যাবেন, তারপরে এরকম ঘটার সম্ভাবনাও আছে। এটা বাংলাদেশের মানুষ অবজার্ভ করছে। কিন্তু বাংলাদেশের জন্য একটা সুন্দর নির্বাচন দরকার, এবং এইসব ভাড়াটিয়া দিয়ে বাংলাদেশ চলবে না। বাংলাদেশে জনগণের নির্বাচিত প্রতিনিধিরা তারা যত খারাপ হোক, যত ভয়ঙ্কর হোক, বিভৎস হোক, বাট তারা জনগণের সামনে যায়, জনগণের সাথে কথা বলে, তাদের একটা দায়বদ্ধতা আছে। সেই জায়গাতে সেই রাজনীতিবিদদের হাতেই বাংলাদেশ নিরাপদ, ভাড়াটিয়াদের হাতে না। সেক্ষেত্রে যে প্রশাসনে আপনি বলছিলেন যে বিভিন্ন পক্ষের দলের লোকজন আছে, সেটি আমরা দুই দলের পক্ষ থেকে একই রকমের বক্তব্য শুনেছি। বিএনপি থেকে বলছে জামাতের লোক আছে, জামাত থেকে বলছে বিএনপির লোক আছে। সেক্ষেত্রে আসলে যে আমি এই বিষয়ে বলছি, দেখেন যারা বিএনপি করে তারা সাধারণত প্রকাশ্যেই বিএনপি করে, যারা আওয়ামী লীগ করে তারা প্রকাশ্যে আওয়ামী লীগই করে। এখানে বিএনপির কারা কারা আছে সেটা খুবই দৃশ্যমান। সমস্যা হলো জামাতের গোপন টিম বা গুপ্ত টিম যেটাকে বলে, সেটা সমস্যা। এটা একটা আতঙ্কের বিষয়। বাংলাদেশের প্রশাসনেই ওদের একটা প্যাকেজই আছে এই রিক্রুটমেন্টের, যে কোথায় ঘুষ দিয়ে কিভাবে কাকে ঢুকাতে হবে। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ভিসিটাকে ঢুকিয়েছে, তাকে ঢুকানোর জন্য যেখানে যেখানে অর্থায়ন করা দরকার তারা করেছে, দলগতভাবে এই অর্থায়নগুলো করে তাদের লোকগুলোকে সেট আপ করার জন্য। জামাতের আসলে মানে আমরা শুনি, জামাতের একটা পূর্ণ প্রমাণ কি এগুলো আসলে পাওয়া যায়? এগুলো প্রমাণ আছে। আমি আমার দলের নিবন্ধনের ক্ষেত্রে আমরা মাঠ পর্যায়ে অনেক দেখেছি, এরকমও বলতে শুনেছি যে তারেকরা কিভাবে দলের নিবন্ধন পায় আমরা দেখি। যখন থেকে আমরা জামাতের বিরোধিতা করছি তখন থেকে মাঠে আমাদের সরব উপস্থিতি থাকা সত্ত্বেও মূল বিরোধিতা আসছে জামাত থেকে। এমনকি যখন আমরা অনশন করছিলাম জামাতের লোকেরা মন্তব্য করতেছিল, তুই অনশন থেকে আর উঠিস না, ওইখানেই মরে যা। ঠিক আছে, তাদের এত মাথা ব্যথা। আমরা একটা অদ্ভুত জিনিস খেয়াল করেছি, সকল দলই নিবন্ধন চাওয়ার ক্ষেত্রে তাদের সমর্থকদের দিয়ে দাবি করে, পোস্ট করে, আদায় করে, বিভিন্ন ধরনের করে। কিন্তু আমরা একমাত্র দল যাদের নিবন্ধন না পাওয়ার জন্য একটা বড় সংঘবদ্ধ আওয়াজ তোলে, ঠিক আছে, যে এদের নিবন্ধন পাওয়া উচিত না। হ্যাঁ, এবং সেই আওয়াজটা অনেক শক্তিশালী। তো যাই হোক, আমরা একটা জিনিস ফেস করলাম যে আমরা আমাদের অস্তিত্ব কারো কারোর জন্য হুমকির, কারো কারোর জন্য অস্বস্তির, এটা আর কি। এখন আপনার অবস্থান কি, আসলে দলের অবস্থান কি? আপনি নির্বাচনে নিশ্চয়ই প্রতিদ্বন্দ্বিতা করবেন, সেক্ষেত্রে আসলে আপনি জোটভুক্ত কি চিন্তা করছেন নিশ্চয়ই, বা কি ভাবছেন, আপনার দল কি ভাবছে নির্বাচনের জন্য? আমরা চাই যে সামনের নির্বাচনে 1 থেকে 5-এর মধ্যে থাকবো আমরা। আমাদেরকে বলছিল না যে আমাদের লোকজন নাই, সমর্থন নাই, ওইটাই একটু আমরা দেখব যে আসলে এদেশের মানুষের কিছু অংশ আমাদের সমর্থন করে কিনা, এবং সেটা 1 থেকে 5-এর মধ্যে থাকবে। ঠিক আছে, এইটা করতে হলে কি করতে হবে? সারা দেশে নিজেদের নির্বাচন করতে হবে, তাহলে তো জোট করা যাবে না। আমরা আসলে নিজেরা এমপি হওয়ার চেয়ে আমরা সমন্বিত, আমাদের কতটুকু দেশের মানুষ চাই, ভালোবাসে, মায়া করে, ওইটার পরীক্ষা দিতে চাই। মানে আপনাদের সঙ্গে আপনি কারোর সঙ্গে জোটে যাওয়ার চিন্তা করছেন না? ইচ্ছা করছে না। এর পেছনে অনেক কারণও আছে। আমরা আন্দোলন সংগ্রামে যাদের সাথে জোটবদ্ধ হয়ে কাজ করেছি তারা আমাদেরকে অতটা গুরুত্বপূর্ণ মনেও করে না আমরা যেভাবে আছি মাঠে। তো আমরাও বিবেচনা করছি, আমাদের পক্ষ থেকেও অনেক বেশি চেষ্টা আছে, মিটিং আছে, তাদের সাথে আমরা বসার চেষ্টা করি। বিষয়টা এরকম না, আমরা আমাদের জায়গা থেকেই, আমাদের আছে সারা দেশে কিছু উপস্থিতি আছে। আমি বললাম না, আমরা থাকতে পারবো 1 থেকে 5-এর মধ্যে, আমাদের জন্য সেটাই সম্মানের হবে। কোনো একটা আসনে কারো সহযোগিতা নিয়ে নির্বাচিত দরকার নাই, আমি সংসদে গিয়ে কথা বলতে হবে এরকম কথা আছে, প্রেস ক্লাবে বলবো, আপনাদের এখানে এসে বলবো, সমস্যা নাই। এটাই অনেকের মানে